বাঁধি না, পচানো না, হাড় ভাতে ভাত চড়িয়ে দে না, চোষনা হাড়ের চুষি কাঠি রক্ত চেঁচিয়ে পচে এনে না, মামদো মিয়া শেওড়া গাছে পিতনি দিদি একলা নাচে, মরার মাথার উকুন বাঁচে, তা না নানা ডিম দেরে না, গুবরে পোকার চাটনি খেয়ে শাকচুন্নি আসছে। আপনারা অনেকেই আমাদের গল্পগুলো শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশন বেলটি অন করে নিন। চলুন শুনে নিই আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা উলাইতলার বাগান বাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন, তারপর থেমে থেমে বললেন, উলাইতলা বাগান বাড়ি? আপনিও উলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কিন্তু কেন? লামামতপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার, ওই 300 টাকা মাইনে। তারাও এই কথাই বলেছিল। কারা? আপনাদের আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। গেল 8 সপ্তাহে 8 জন লোক স্টেশনে নেমে উলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে? মানেটা এনে জানি নে, প্রত্যেকে এসেছে আপনার মতো ঠিক শনিবারেই, আর ঠিক সন্ধ্যা 6টার গাড়িতেই। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন। জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। আমি শুধালুম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে ওই পুরো বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনেছি। আজ পর্যন্ত গায়ে কেউ তাকে দেখেনি। দিনের বেলায় ওই বাড়িখানাও পুরো বাড়ির মতোই পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে আলো জ্বলে, লোকজনকেও দেখা যায় না। ও বাড়ি সবাই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। উলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই, লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এইসব আজগুবি কথা বলে নাকি। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? এইরকমই তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। উলাইতলার বাগান বাড়ির ঠিক আগে একটা গোরস্থান আছে, আর সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ, সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না, বললুম, মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি আমি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমনভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটু ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদীর ধারে উলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলবার পর ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালো। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারবানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকল। আমার হাতে ছিল একটা হ্যারিকেনের লণ্ঠন।
তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগল। অনেক কালের পুরনো বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখল পানায় তার জল নজরে পড়ে না, ঘাটগুলো ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও ততই বছর, ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়েছে। যে জমিদার 300 টাকার মাইনে নিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগল। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকল, বাড়িতে কেউ আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভিতরে ঢুকল। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুল, মেঝে 1 ইঞ্চি পুরো ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা বড় ল্যাম্প ছাড়া আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে। তার বুকের কখানা হাড় সব গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাঁড়ির ভিতর থেকে তার গলার আওয়াজ বেরোল। সে বলল, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই তো? বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্ত বাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গড়গড় করে গর্জে উঠল। কৃতান্ত বাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিল। সে গর্জন বন্ধ করল বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, একে এখনই তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও যাবে না, রোভার আমাকে ছেড়ে একদণ্ড থাকে না, রাত্রেও আমার সঙ্গে ঘুমোয়। রাত্রে ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলুম খানিকক্ষণ পরে। কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়ার শোয়ার ব্যবস্থাটা করে আসি। আরে না না, এর জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না, আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। তিনি বললেন, আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই কথাগুলি বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হল। মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠল। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঙ্গলের স্তূপ, চামচিকে আর বাদুরের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকল। সে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টে আমার পানে চেয়ে আছেন, আর তার কোটরগত 2 চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে এমন জ্বলতে পারে আমি তা জানতুম না। ভয়ানক,
কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাত্রে এ ঘরের জানালাগুলো যেন খুলবেন না, একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ওধারের জানালা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা কি আছে? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন, রাত্রে মানুষ যা দেখতে বা শুনতে চায় না। তাই নাকি? আমি তাচ্ছিলের হাসি হাসল। কৃতান্তবাবু বললেন, হ্যাঁ, আর একটা কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রে ও যে সে বিছানায় গিয়ে উঠবে, এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূরণ করিনি। রাত্রে রোবার বিছানার উপরই আমার সঙ্গে শুয়েছিল। অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কি আমার গলা টিপে ধরেছে, দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার ওপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে গেল। তারপরই ঘরময় খুব হুড়োহুড়ি শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আবার ছটফট করছিল। না, যখন একটু কমল, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসল। আলোটা নিভে গিয়েছিল। আবার জ্বালালুম, কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই, বিছানার উপরে রোভারও নেই। রোভার, রোভার, রোভার বলে অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভিতর দিয়ে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ যেন কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। ছট করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলুম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতরে আর একটা দরজা আবিষ্কার করলুম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখল, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্তমাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডু মাটির ওপরে হাঁ করে রয়েছে। ধুম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলুম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বো বো করে ঝোড়ো হাওয়া ছুটছে। ও কি! বিদ্যুতের আলোতে দেখা গেল সামনের তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে নাচছে, ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছেলে। সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে। ধিনটা ধিনা পচানো না, হাড় ভাতে ভাত চড়িয়ে দে না, চোষনা হাড়ের চুষি কাঠি রক্ত চেঁচে পুচে এনে না। মামদ মিয়া শেওড়া গাছে পিতনি দিদি একলা নাচে, মরার মাথার উকুন বাঁচে, টানা নানা ডিম দেড়ে না, গুবরে পোকার চাটনি খেয়ে শাক চুন্নি আসছে ধে, গন্ধ কাটার পানে চেয়ে মুখখানা তার যায় না চেনা,
হাড় খাবো আর মাংস খাবো, চামড়া দিয়ে ঢোল বাজাবো, দাঁতের মালায় বউ সাজাবো। নইলে যে ভাই মন মানে না, ঠ্যাং তুলে ওই গোভূত ছোটে, গোর থেকে বাপ হুমড়ো ওঠে, চোখ দিয়ে তার আগুন ফোটে, এই বেলা চল লম্বা দে না। গান হঠাৎ থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু ছোড়াটাকে আর তালতলায় দেখতে পেলুম না। গাঁয়ের কোনো ঘর হারা পাগলা ছেলে নয় তো, তাই হবে। কিন্তু সে বিয়ারা গান মেলে কি হয়? চারিদিককার সেই আধার সমুদ্র মথিত করে আরও কত রকমের আওয়াজই যে ঝোড়ো হাওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আতুরের শিশু ট্যাঁটা করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল করে হাসছে, মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে, থেকে থেকে এক একটা আলিয়া আনাগোনা করছে। তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে, এবং বাগানের কোথা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে ম্যাও ম্যাও করে। আজকে এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানা এসে জড়ো হয়েছে না, ভয় আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি, যা শুনছি, সমস্তই অলীক কল্পনা। হ্যাঁ, ও আবার কে? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে দরজা ঠেলল? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপর আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা, এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। আর রক্ষে পায় না, এই যে আমার রোভারের ডাক। ছুটতে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুরে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেল। জানলার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে ১৪-১৫ জন লোক বাড়ির দিকেই আসছে। স্টেশন মাস্টারকে যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর দিয়েছেন। তাদের পোশাক দেখেই বুঝলুম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতরেই সেই তিনি। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল। ব্যাপারটা কি, ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরী কুচকুচে কালো ও লিকলিকে রোগা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই। এবং কৃতান্তবাবুর গলায় মস্ত একটা গর্ত, আর তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে। আচ্ছা, রোভারের মুখে রক্ত লেগেছে কেন? তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিলেন, তারপর রোভার তার গলার টুটি কামড়ে ধরে এ যাত্রা মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্তারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের উপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহ নেই, এ হচ্ছে এই গায়ের ভুবন বসুর লাশ। ঠিক ২.৫ মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশটাই চুরি গিয়েছিল। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়।
কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানাই থাক।